আসসালামু আলাইকুম। আনভেইলিং ফিলসফি চ্যানেলে সবাইকে স্বাগত। আলোচনার বিষয় প্রতীকী যুক্তিবিদ্যা, বচনের ধারণা ও প্রাথমিক সূত্রসমূহ। আমরা জানি প্রতীকী যুক্তিবিদ্যায় প্রতীকের মাধ্যমে অবৈধ যুক্তিকে বৈধ যুক্তি থেকে পৃথক করা হয়। একটি যুক্তিকে বৈধ হতে হলে এর সিদ্ধান্তকে আশ্রয় বাক্য থেকে বিধিসম্মতভাবে নিঃসৃত হতে হবে। সুতরাং প্রতীকী যুক্তিবিদ্যায় আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত হিসেবে বচন বা বাক্য খুবই গুরুত্বপূর্ণ। বচনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়: সরল বচন ও যৌগিক বচন। সরল বচন হচ্ছে এমন বচন যাকে বিশ্লেষণ করলে অন্য কোনো বচন পাওয়া যায় না। সরল বচন উপাদান হিসেবে অন্য বচনকে ধারণ করে না, যেমন সকল মানুষ হয় মরণশীল। যৌগিক বচন। যৌগিক বচন হচ্ছে এমন বচন যা উপাদান হিসেবে অন্য বচনকে ধারণ করে, যেমন গোলাপ হয় লাল এবং গাঁদা ফুল হয় হলুদ। এখানে এবং যোজক দ্বারা দুইটি সরল বচনকে সংযুক্ত করে যৌগিক বচন গঠন করা হয়েছে। যৌগিক বচন 5 প্রকার: প্রাকল্পিক বচন, বৈকল্পিক বচন, সংযৌগিক বচন, সমমানিক বচন, নিষেধক বচন। প্রাকল্পিক বচন: যখন দুই বা ততোধিক সরল বচনকে যদি তবে বা এর সমার্থক অন্য কোনো যোজক দ্বারা সংযুক্ত করা হয় তখন তাকে প্রাকল্পিক বচন বলে। প্রাকল্পিক বচনকে প্রতীকী যুক্তিবিদ্যায় ইমপ্লাইজ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ইমপ্লাইজ চিহ্নটি দেখতে অনেকটা ঘোড়ার খুরের মতো, এজন্য একে বাংলায় নাল চিহ্ন বলা হয়ে থাকে। এর গাণিতিক উদাহরণ হচ্ছে পি ইমপ্লাইজ কিউ। প্রাকল্পিক বচনের উদাহরণ হচ্ছে যদি বৃষ্টি হয় তবে মাঠ ভিজবে, যদি দেশে বন্যা হয় তবে দেশে দুর্ভিক্ষ দেখা যায়। এখানে এই সম্পূর্ণ বচনটির প্রথম অংশটিকে ব্যাখ্যা করার জন্য পি এবং শেষের অংশটিকে ব্যাখ্যা করার জন্য কিউ প্রতীকের ব্যবহার করা হয়, এবং যোজকটাকে ব্যাখ্যা করার জন্য ইমপ্লাইজ চিহ্নটাকে ব্যবহার করা হয়। বৃষ্টি হয় এই অংশটিকে বোঝানোর জন্য পি, মাঠ ভিজবে এই অংশটিকে বোঝানোর জন্য কিউ, এবং যদি তবে এই যোজকটির জন্য ইমপ্লাইজ চিহ্নটি ব্যবহার করা হয়। বৈকল্পিক বচন: যখন দুই বা ততোধিক সরল বচনকে হয়, না হয়, অথবা, বা, কিংবা ইত্যাদি যোজক দ্বারা সংযুক্ত করা হয় তখন তাকে বৈকল্পিক বচন বলা হয়। বৈকল্পিক বচনকে ইংরেজি ভি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, একে ভেল বলা হয়। বৈকল্পিক বচনের গাণিতিক উদাহরণ হচ্ছে পি ভেল কিউ। একে একটি উদাহরণ দ্বারা ব্যাখ্যা করা যাক: হয় সে মাঠে কাজ করে, না হয় সে মাঠে খেলা করে। হয়, না হয় এই যোজক দ্বারা বা অথবা, কিংবা এসব যোজক দ্বারা বিভিন্ন ধরনের সরল বচনকে সংযুক্ত করে বৈকল্পিক বচন তৈরি করা যায়। যেমন হয় সে চা খাবে, না হয় সে কফি খাবে। হয় দরিদ্র ছাত্ররা সাহায্য পাবে, না হয় মেধাবী ছাত্ররা সাহায্য পাবে। সংযৌগিক বচন: যখন দুই বা ততোধিক সরল বচনকে এবং, ও, আর ইত্যাদি যোজক দ্বারা সংযুক্ত করা হয় তখন তাকে সংযৌগিক বচন বলা হয়। একে ডট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। উদাহরণ হচ্ছে পি ডট কিউ। যেমন সে হয় কবি এবং সে হয় গায়ক, বা রবীন্দ্রনাথ একজন কবি এবং তিনি একজন দার্শনিক। সংযৌগিক বচনের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে সম্পূর্ণ বচনটিকে সত্য হতে হলে এই বচনের দুটি অংশকেই সত্য হতে হবে। যেমন সে একজন কবি এই অংশটি এবং সে একজন গায়ক এই দুটি অংশকেই সত্য হতে হবে। দুটি অংশ সত্য হলেই এর সম্পূর্ণ বচনটি সত্য হয়ে যাবে। এখানে দুটি অংশ সত্য বলতে বাস্তবের সাথে মিলে সত্য তা বোঝানো হয়নি। যখন কোনো যুক্তিতে আমরা এটাকে নিয়ে আলোচনা করব তখন যে সে কবি এই অংশটিকেও সত্য হিসেবে ধরতে হবে এবং সে গায়ক এই দুটি অংশই যখন সত্য হবে তখনই সে বচনটি সত্য হবে। সমমানিক বচন: যখন দুই বা ততোধিক সরল বচন যদি এবং কেবল যদি এই যোজক দ্বারা সংযুক্ত হয় তখন তাকে সমমানিক বচন বলে। সমমানিক বচনকে প্রতীকী যুক্তিবিদ্যায় ইকুইভ্যালেন্স চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। একে বাংলায় ত্রিবাহু, ত্রিদ্বার ও বলা হয়ে থাকে। এর একটি উদাহরণ হচ্ছে সে পরীক্ষায় ভালো ফলাফল করবে যদি এবং কেবল যদি সে ভালো প্রস্তুতি নেয়। এর গাণিতিক উদাহরণ হচ্ছে পি ইকুইভ্যালেন্স কিউ। নিষেধক বচন:
যখন কোনো বচন বা বাক্যকে না, নই, নয়, এটা সত্য নয়, যে এটা মিথ্যা, যে ইত্যাদি যোজক দ্বারা প্রকাশ করা হয়, ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়, তখনই হচ্ছে সেটি নিষেধক বচন হয়ে যায়। যে যুক্তি বাক্যে অন্য কোনো বাক্যে ঘোষিত বিষয়কে অস্বীকার করা হয় সেটি হচ্ছে নিষেধক বচন বা নিষেধক বাক্য। যেমন একটি বাক্যে কোনো একটি বিষয়কে স্বীকার করা হলো, যেমন একটি বাক্যে বলা হলো আমটি মিষ্টি। এই বাক্যটিকে যখন আমরা না, নই, নয় এসব, বা যেমন আমটি মিষ্টি নয়, এটা সত্য নয় যে আমটি মিষ্টি, এটা মিথ্যা যে আমটি মিষ্টি, এভাবে প্রকাশ করা হয়, তখন সেটি নিষেধক বচন হয়ে যায়। নিষেধক বচনকে প্রতীকী যুক্তিবিদ্যায় ঢেউ চিহ্নটি দ্বারা প্রকাশ করা হয়। এটিকে নেগেশন চিহ্ন বলা হয়, একে কার্ল, টিল্ড ইত্যাদিও বলা হয়ে থাকে। এর গাণিতিক উদাহরণ হচ্ছে নেগেশন পি। এখানে আমি একটি ছকের মাধ্যমে সংক্ষেপে 5 প্রকারের বচন, যোজক, যোজকের নাম, প্রতীক ইত্যাদি ব্যাখ্যা করেছি। এখন আমরা জানব প্রতীকী যুক্তিবিদ্যার প্রাথমিক সূত্রসমূহ। প্রতীকী যুক্তিবিদ্যার প্রাথমিক সূত্রসমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য মান নির্ণয়, সত্য সারণী ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে প্রাথমিক সূত্রসমূহ কাজে লাগে। আমরা প্রথমে প্রাকল্পিক বচনের সূত্রসমূহ জানব। এভাবে ছক আকারে শুধু সূত্র দেখে মুখস্থ করাটা খুবই কঠিন, এভাবে বোঝাও যায় না, মুখস্থ করলে দীর্ঘদিন মনেও থাকে না। তাই উদাহরণের সাহায্যে যখন আমরা এই সূত্রটাকে বুঝবো, তখন আমরা সহজেই বুঝতে পারবো, বা কয়েকবার আমরা যখন এর চর্চা করব, তখন এটি আমাদের সহজে আমাদের মনে গেঁথে যাবে, এবং এই এই সূত্রগুলো দীর্ঘদিন আমাদের মনে থাকবে। একবার উদাহরণের সাহায্যে বুঝে গেলে সূত্রগুলো সহজেই মনে রাখা যায়। আমরা আগেই বলেছিলাম যে যৌগিক বচনে দুটি অংশ থাকে। প্রথম অংশটাকে পি এবং পরের অংশটাকে আমরা কিউ দ্বারা চিহ্নিত করেছিলাম। যেমন প্রাকল্পিক বচনের একটি উদাহরণ হচ্ছে, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, বা যদি বৃষ্টি হয় তাহলে মাঠ ভিজবে। বৃষ্টি হওয়া অংশটাকে পি দ্বারা এবং মাঠ ভেজার অংশটাকে কিউ দ্বারা চিহ্নিত করা হয়েছে। এখন এখানে আমরা একটা সত্য সারণীর সাহায্যে আমরা এই সূত্রগুলোকে ব্যাখ্যা করছি। যখন এই প্রাকল্পিক বচনের প্রথম অংশটা সত্য হবে, মানে বৃষ্টি হবে, যদি বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয়ে থাকে, বৃষ্টি হওয়ার ঘটনাটা যদি সত্য হয়, তাহলে মাঠ ভিজবে। বৃষ্টি হওয়া এবং মাঠ ভিজা দুটাই যখন সত্য হবে, তখন সম্পূর্ণ বচনটা সত্য হয়ে যাবে। বৃষ্টি হলো, মাঠ ভিজলো, তখন বচনটি সত্য হলো। আবার বৃষ্টি হলো কিন্তু মাঠ ভিজলো না, তখন বচনটা মিথ্যা হয়ে যাবে। কারণ বৃষ্টি হলে, একটা মাঠের উপরে যদি বৃষ্টি হয়, তাহলে মাঠটা অবশ্যই ভিজবে। আর যদি মাঠটা না ভিজে, বৃষ্টি হওয়ার অংশটা সত্য হয় কিন্তু মাঠ ভিজার অংশটা যদি মিথ্যা হয় কোনো যুক্তির আকারে, তখন, বা কোনো বচনের আকারে, তখন সে বচনটা মিথ্যা হয়ে যাবে। আবার যদি বৃষ্টি হয়, এই অংশটা মিথ্যা হয়, মানে বৃষ্টি হলো না কিন্তু মাঠ ভিজলো, তাহলেও বচনটা সত্য হবে। কারণ বৃষ্টি ছাড়া আরো বিভিন্ন ধরনের কারণে মাঠটা ভিজতে পারে, কেউ মাঠে পানি দিতে পারে, বা অন্য কোনো কারণে মাঠটা ভিজতে পারে। তাই বৃষ্টি না হলেও মাঠটা ভিজতে পারে, সেই ক্ষেত্রে উক্তিটি সত্য হতে পারে। বৃষ্টি হয়নি, মাঠ ভিজেনি, বৃষ্টিও হয়নি, অন্য কোনো কারণেও মাঠটা ভিজেনি, তার মানে এই উক্তিটিও সত্য। এখানে এটিও সত্য হতে পারে। আমরা এখন জানব সংযোগিক বচনের, আমরা এখন জানব বৈকল্পিক বচনের সূত্র। বৈকল্পিক বচনে বা, অথবা ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। বৈকল্পিক বচনকে ইংরেজি ভি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, বৈকল্পিক বচনে একটা বচন দ্বারা বা একটা উদাহরণ দ্বারা আমরা এই সূত্রটাকে বোঝার চেষ্টা করি। যেমন সে চা খাবে অথবা কফি খাবে। সে চা খাবে অংশটাকে পি দ্বারা এবং কফি খাবে অংশটাকে কিউ দ্বারা প্রকাশ করা যায়। সে চাও খেতে পারে, কফিও খেতে পারে। সে যদি চাও খায়, কফিও খায়, দুটিই খায়, তখনও এই বাক্যটা, উক্তিটা সত্য হয়ে যাবে, বচনটি।
সে শুধু চা খেলো, সে কফি খেলো না। তখনও সে চা খেলো বিষয়টি সত্যি, কফি খেলো না এটা মিথ্যা, তখনও বচনটি সত্য। কারণ এখানে বলা হয়েছে সে চা খাবে অথবা কফি খাবে, মানে যে কোনো একটা করবে। এখানে দুটিও করতে পারে, একটিও করতে পারে। যদি দুটি কাজই করে অথবা একটি কাজ করে, বা মানে দুটি অংশ সত্য হয় বা যে কোনো একটি অংশ সত্য হয়, তাহলে সম্পূর্ণ উক্তিটি সত্য হয়ে যাবে। চা খেলো কফি খেলো না উক্তিটি সত্য, সম্পূর্ণ বচনটি সত্য। চা খেলো না কফিটা খেলো, সম্পূর্ণ বচনটি সত্য। সে চাও খেলো না কফিও খেলো না, তাহলে প্রথম যে আমাদের বাক্য, আসল যে উক্তি, তার সাথে এর কোনো মিল নেই। সে চাও খায়নি, সে কফিও খায়নি, তাই সম্পূর্ণ উক্তিটি মিথ্যা হয়ে গেল। এখন আমরা জানবো সমমানিক বচন। সমমানিক বচন হচ্ছে এমন একটি বচন যেখানে এর দুটি অংশই হয় সত্য হবে, না হয় মিথ্যা হবে। যেমন এটাকে যদি কেবল যদি দিয়ে প্রকাশ করা হয়, আমরা আগেই বলেছি। যেমন রহিম পরীক্ষায় ভালো ফলাফল করবে যদি এবং কেবল যদি ভালো পরীক্ষা দিয়ে থাকে। রহিম ভালো ফলাফল করবে, রহিম ভালো ফলাফল করেছে, ভালো পরীক্ষা দিয়েছে এজন্য, তাই এই উক্তিটি সত্য। রহিম ভালো ফলাফল করেছে কিন্তু পরীক্ষা ভালো দেয়নি, পরীক্ষা ভালো দিয়েছে অংশটি যখন মিথ্যা, কিন্তু ভালো ফলাফল করেছে, তাহলে সম্পূর্ণ বচনটি সত্য হতে পারে না। সে ভালো ফলাফল করেছে কিন্তু ভালো পরীক্ষা দেয়নি, তার মানে এই সম্পূর্ণ উক্তিটি মিথ্যা। সে ভালো ফলাফল করেনি কিন্তু ভালো পরীক্ষা দিয়েছে, ভালো পরীক্ষা দিলে ফলাফলও ভালো হওয়ার কথা, ভালো পরীক্ষা দিয়েছে কিন্তু ফলাফল ভালো হয়নি, তার মানে এই সম্পূর্ণ উক্তিটি মিথ্যা, সম্পূর্ণ বচনটি মিথ্যা হয়ে যায়। সে ভালো পরীক্ষাও দেয়নি, ভালো ফলাফলও করেনি, তার মানে এই বচনটি সত্য। আমরা এখন জানব সংযৌগিক বচনকে। সংযৌগিক বচন হচ্ছে, সংযৌগিক বচনের একটি উদাহরণ হচ্ছে রবীন্দ্রনাথ একজন কবি এবং তিনি একজন দার্শনিক। এখন সংযৌগিক বচনকে সত্য হতে হলে এর দুটি অংশকেই সত্য হতে হবে। সংযৌগিক বচনে রবীন্দ্রনাথ একজন কবি এবং দার্শনিক, কবি এবং দার্শনিক এই দুটি অংশকেই সত্য হতে হবে। কবি এই অংশটা সত্য, দার্শনিক এই অংশটা মিথ্যা হলে এই বচনটা সত্য হতে পারে না। যেমন যে উদাহরণে কবি এবং দার্শনিক দুইটাই সত্য, সেই বচনটা সত্য হয়েছে। এখানে কবি এটিকে সত্য বলে স্বীকার করা হয়েছে, কিন্তু দার্শনিক এটিকে মিথ্যা বলা হয়েছে, তাই এই সম্পূর্ণ উক্তিটি বা বচনটি মিথ্যা হয়ে গিয়েছে। সংযৌগিক বচনে ডটের ক্ষেত্রে পি ডট কিউ, এখানে দুটিকেই সত্য হতে হবে, দুটি অংশকেই সত্য হতে হবে। এখানে কবি এই অংশটা মিথ্যা কিন্তু দার্শনিক এই অংশটা সত্য, একটি অংশ মিথ্যা হওয়ার কারণে সম্পূর্ণ উক্তিটি মিথ্যা হয়ে গিয়েছে। কবি এই অংশটিও মিথ্যা, দার্শনিক এই অংশটিও মিথ্যা, দুটি অংশই মিথ্যা হওয়ার কারণে সম্পূর্ণ বচনটি মিথ্যা হয়ে গিয়েছে। সংযৌগিক বচন ও বৈকল্পিক বচন এ দুটিকে সহজে মনে রাখার উপায় রয়েছে। যেমন বৈকল্পিক বচনে হয় দুটি সত্য হবে, না হয় যে কোনো একটি সত্য হবে। হয় চা কফি দুইটাই খাবে, না হয় যে কোনো একটা খাবে। যে কোনো একটা অংশ সত্য হলে সম্পূর্ণ বচনটা সত্য হয়ে যাবে। কিন্তু সংযৌগিক বচনে দুটি অংশকেই সত্য হতে হবে, একসাথে দুটি অংশকেই সত্য হতে হবে, তাহলেই বচনটা সত্য হবে। সমমানিক বচনে দুটি অংশই একসাথে সত্য হবে অথবা দুটি অংশই একসাথে মিথ্যা হবে, তাহলে বচনটা সত্য হবে। মানে সে পরীক্ষাও ভালো দেয়নি, প্রস্তুতি ভালো নেয়নি, তার রেজাল্টও ভালো হয়নি, এটিও সত্য। সে ভালো পরীক্ষা দিয়েছে, তার রেজাল্টও ভালো হয়েছে, এটিও সত্য। এটি সমমানিক বচনের সূত্র। সমমানিক বচনের ক্ষেত্রে যদি এর দুটি অংশ সত্য হয় তাহলেও সত্য হবে সম্পূর্ণ বচন, দুটি অংশ মিথ্যা হলেও সম্পূর্ণ বচনটা মিথ্যা সত্য হয়ে যাবে। এখন আমরা জানবো নিষেধক বচন। নিষেধক বচনে যেমন বলা হলো আমটি মিষ্টি নয়। আমটি মিষ্টি নয় এই জিনিসটাকে যদি আমরা বলি যে এটি হচ্ছে সত্য নয়,
এই নেগেশনটি মানে হচ্ছে সত্য নয়। আমরা যখন বলছি আমটি মিষ্টি নয়, এই বিষয়টি সত্য নয়, তাহলে আমরা যে আমাদের যে প্রধান বাক্য আমটি মিষ্টি নয়, এটাকে তো মিথ্যা বলা হচ্ছে। যা আমটি মিষ্টি নয়, এটাকে বলা হচ্ছে যে এটা সত্য নয়, মানে আমটি মিষ্টি, তখন এই বাক্যটা সম্পূর্ণ বাক্যটাই মিথ্যা হয়ে যাচ্ছে। আবার আমটি মিষ্টি নয়, এ বাক্যটাকে বলা হচ্ছে যে এ কথাটা মিথ্যা নয়, মানে আমটি সত্যিকার অর্থেই মিষ্টি নয়, তখন এই উক্তিটি সত্য হয়ে যাচ্ছে। এভাবে আমরা 5 প্রকারের বচন সম্পর্কে আমরা বচনের সূত্রগুলোকে জানতে পারি। আমরা যখন উদাহরণ দিয়ে, বিভিন্ন প্রকারের উদাহরণ দিয়ে আমরা এই সূত্রগুলোকে পড়বো, জানবো, তখন আমাদের জন্য এই সূত্রগুলো মুখস্থ করা খুবই সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।